আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের Redmi Note 14 Pro এর রিভিউতে। ফাইনালি আমি এই ফোনটার রিভিউ নিয়ে আজকে হাজির হতে পেরেছি। ভেবেছিলাম হয়তো প্রজেক্টটা করাই হবে না আর। যাই হোক, আজকের এই স্মার্টফোনটাকে নিয়ে আমার ব্যক্তিগতভাবে বিশেষভাবে আকর্ষণ ছিল। কারণ আমার কাছে মনে হয় এইবারের Note 14 লাইনআপের মধ্যে এই Pro ভেরিয়েন্টটাই সবথেকে বেস্ট রিলিজ হয়েছে প্রাইস টু পারফরম্যান্স এর রেশিও হিসেবে। Redmi Note 14 Pro আমাদেরকে অফার করছে 6.67 ইঞ্চ কার্ভ অ্যামোলেড স্ক্রিন, MediaTek Dimensity 7300 আল্ট্রা প্রসেসর, 8 বা 12 জিবি র্যাম, 128 থেকে 512 জিবি রম। ফোনটাতে আছে IP68 এবং Victus 2 এর প্রোটেকশন। পেছনে 50 মেগাপিক্সেলের Sony LYT600 এর ট্রিপল ক্যামেরা সিস্টেম এবং ফোনটাতে আছে 5500 mAh ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। সো ফিচার্স গুলো কিন্তু প্রাইস হিসেবে বেশ কম্পেলিং লাগতেছে। ফোনটা স্টার্টিং প্রাইস চায়না টাকায় প্রায় 1400 ইউয়ান, যা টাকা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে প্রায় 23,000 টাকার মতো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে স্মার্টফোনগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়। সো ইম্পোর্ট করতে গেলে স্মার্টফোনের মধ্যে এক্সট্রা কিছু প্রাইস খরচা অ্যাড হয়ে যায়, ফলে প্রাইসটা বেড়ে যায়। তো সেই হিসাব করলে ফোনের প্রাইস বাংলাদেশে কিছুটা বেশি। তবে এটার যে জেনুইন প্রাইস, সেই প্রাইস পয়েন্ট অফ ভিউ থেকে যদি খেয়াল করেন, এই ফোনটা কিন্তু খুবই কিলার ডিল অফার করতেছে। তো এই রিভিউটা শুরু করার আগে আমি বিশেষভাবে এই Redmi Note 14 Pro এর কয়েকটা ইউনিট হাতে নিয়ে ব্যবহার করে দেখেছি। এবং এটা দেখার কারণটা হচ্ছে Redmi Note 14 Pro Plus এর রিভিউতে করা ওই ফোনটার বাটন নিয়ে আমার মন্তব্যের কেউ সমালোচনা করেছে। তো এই বিষয়টাকে আমি খুব সিরিয়াসলি কনসিডারেশনে নিয়ে পরবর্তীতে এই ফোনের রিভিউ করার জন্য প্রস্তুত হই এবং বেশ কয়েকটা ফোন আমি হাতে নিয়ে দেখলাম কয়েক ধরনের সোর্সের। তো এই ফোনটা হাতে নেওয়ার পর আমি যেটা বুঝলাম আরকি বাটনের বিষয়টা, এইগুলার বাটনগুলো প্রেস করা হার্ড বাট ওকে। বাট আগে যেগুলো এক্সপেরিয়েন্স করছি ওগুলো হার্ড বাট নট ওকে। ওগুলা প্রেস করতে গিয়ে আমার লিটারালি কষ্ট করতে হইতেছিল। এইটা একটু হার্ড বোঝা যায় বাট এত বেশি কষ্ট করা লাগতেছে না। ব্যক্তিগত মতামত হচ্ছে যে বাটনগুলো আরেকটু ক্লিকি এবং ট্যাকটাইল হলে ভালো হইতো। মেবি সামথিং ইজ রং উইথ দ্য সাপ্লাই চেইন কোয়ালিটি। সো আপনারা এই ধরনের স্মার্টফোন কেনার ক্ষেত্রে অবশ্যই রিলায়েবল এবং ট্রাস্টেড শপগুলোতেই যাওয়ার চেষ্টা করবেন। ও আর বাই দ্য ওয়ে, এই রিভিউটি আমাকে ধার দিয়ে সহায়তা করেছে টেকেটক বিডি। অসংখ্য ধন্যবাদ টেকেটক বিডিকে। তো ডিজাইনে প্রথমেই ক্যামেরা হাউজিংটাকে নিয়ে কথা বলতে চাচ্ছি, বিকজ এই স্মার্টফোনটার যে শেপ প্রো প্লাসের মতোই একদম সেম। ইনফ্যাক্ট ক্যামেরা হাউজিং এর ডিজাইনটাও সেম। জাস্ট একটা পার্থক্য হচ্ছে যে প্রো প্লাসের ক্যামেরা হাউজিং এর এখানে এক্সট্রা একটা গ্লাসের লেয়ার ছিল যেটা ফোনটাকে টপ হেভি করে ফেলছিল। কিন্তু এটার ক্ষেত্রে সেরকমটা দেখা যাচ্ছে না। ফলে ফোনটার ওভারঅল যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা প্রো প্লাসের তুলনায় বেটার এবং এটাকে তুলনামূলক সহজে ব্যবহার করা যাচ্ছিল। যদিও ফোনের আকার কিন্তু মোটেও ছোট না। এটার এক হাতে ব্যবহার করতে কিছুটা ইজি লাগছে জাস্ট বিকজ চারদিকে কার্ভ করা। বাট সব দিকে এক হাতে রিচ করা কিন্তু খুব একটা ইজি হবে না। আর যেটা বললাম আরকি, টপ হেভি যেহেতু এখন আর নাই, সো ফোনটাকে এক হাতে লম্বা সময় ব্যবহার করা যাচ্ছিল। আর এই কালারটা আমাকে খুব বেশি করে Redmi Note 13 Pro Plus এর কথাই মনে করাচ্ছিল। ওইটার মতোই অনেকটা কালার এবং ওইটার মতোই পেছনে লেদার ফিনিশ দেওয়া হইছে। এবং এই 14 Pro এর কিন্তু এই একটা কালারই লেদার ভেরিয়েন্ট এবং বাকি যে দুটো কালার আছে ওগুলো কিন্তু গ্লসি। সো এই কালারটা আমার কাছে ব্যক্তিগতভাবে বেশি সুন্দর এবং ফাংশনাল মনে হয়েছে। কারণ এটার কারণে হাতে ভালো গ্রিপ পাওয়া যায়। আর সামনে থাকা ডিসপ্লেটা এক কথায় চমৎকার। Xiaomi কখনোই ডিসপ্লেতে ডিসঅ্যাপয়েন্ট করে না, এবারও করে নাই। কিন্তু Pro Plus এর রিভিউতে ওই ডিসপ্লেটা আমার কাছে সন্দেহজনকভাবে একটু ফ্যাকাশে লাগছিল। তো ওইটা আমি সেটিংস সব চেক করে দেখছি। তারপরেও ফ্যাকাশে লাগতেছিল। কিন্তু এইটার ডিসপ্লে ঠিক আছে আবার। এটার কালার রিপ্রেজেন্টেশনটা খুব সুন্দর, বেশ ভিভিড, পাঞ্চি কালার দিতেছে। টাচ রেসপন্সও সবকিছু ঠিক আছে। সো এখানে আসলে কি ঘটছে আমি জানি না। কারণ একটা প্রো ভেরিয়েন্টের ডিসপ্লে প্রো প্লাস ভেরিয়েন্টের ডিসপ্লে থেকে বেটার হইতে পারে না। হওয়ার কথা না। সো এখানে ব্যাপারটা একটু ঘোলাটে রয়ে গেল। যাই হোক, ডিসপ্লে স্পেকটা আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একদম টপ নচ ফিচার মিড বাজেট ফোন হিসেবে। তবে এই ফোনের ক্যামেরা সিস্টেমে কিন্তু এইচডিআর মেটাডাটা ক্যাপচার করে না, সুতরাং ক্যামেরাতে ট্রু এইচডিআর এক্সপেরিয়েন্সটা হবে না। কিন্তু আপনারা ফোনটাতে টুকটাক এইচডিআর যে ভিডিও কনটেন্ট গুলো আছে ওগুলা কিন্তু দেখতে পারবেন। অলসো ইট হ্যাজ এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনায়। আপনারা এই ফোনের হার্ডওয়্যার সেগমেন্টে পাচ্ছেন MediaTek Dimensity 7300 আল্ট্রা প্রসেসর এবং এটার ইমিডিয়েট কম্পিটিশনটা হচ্ছে Snapdragon 7s Gen 3, যেটা 14 Pro Plus এ দেওয়া হয়েছে। তো এই দুটো প্রসেসরের ম্যাক্স ক্লক স্পিডটা কিন্তু সেম 2.5 GHz, কিন্তু কোর লেআউট বা সিপিইউ স্ট্রাকচারটা কিন্তু সেম না। যেখানে স্ন্যাপড্রাগন আমরা দেখতে পাচ্ছি একটু লেটেস্ট কোরগুলো ইউজ করা হয়েছে এবং এটাতে একটু ওল্ড কোরগুলো ইউজ করা হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই স্ন্যাপড্রাগনটা বেটার কম্পিটিশনাল পারফরম্যান্সটা দিতে পারছে। কিন্তু এই 7300 এর অ্যাডভান্টেজ গুলো হচ্ছে যে এটা TSMC-র 4 ন্যানোমিটারে তৈরি করা হয়েছে, সে সাথে এটার জিপিইউটাও তুলনামূলক ভালো একটা জিপিইউ। তো সিপিইউ কোরগুলো একটু পুরনো হলেও স্টেবিলিটির দিক থেকে এই কোরগুলো কিন্তু খুবই সমাদৃত। তার উপর 4 ন্যানোমিটারের TSMC-র বিল্ড হওয়ার কারণে ওভারঅল এই প্রসেসরগুলো খুবই এফিশিয়েন্ট হয়ে গেছে। এবং এটা আমার ডেইলি লাইফ ইউসেজে যেই সকল অ্যাপসগুলো আমরা ইউজ করি এগুলো খুব অনায়াসে এটা হ্যান্ডেল করে ফেলছে। চলুন এই প্রসেসরের কিছু বেঞ্চমার্ক রেজাল্টস দেখে আসি।
তো Antutu-তে ফোনটা স্কোর করেছে 6,51,000 প্লাস, Geekbench-এ সিঙ্গেল করে 1035, মাল্টি করে 2881, যা বেশ ডিসেন্ট একটা স্কোর। সাথে এটা ওয়াইল্ড লাইফে স্কোর করতে পেরেছে 3113, ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে 848। এইটুকু পারফরমেন্সটা এনাফ মিডিয়াম টু হাই এন্ড গেমসগুলো গ্রাফিক্স অ্যাডজাস্ট করে খেলার জন্য। একই সাথে ওয়াইল্ড লাইফ স্ট্রেস টেস্টও চালিয়েছে এবং এখানে 99%-এর পারফেক্ট রেজাল্টটা পাওয়া গেছে। সেই সাথে ম্যাক্সিমাম টেম্পারেচারটা পেয়েছি 39°C, যা খুবই ইমপ্রেসিভ। আর লাস্টলি এই ফোনের ইন্টারনাল র্যাম এবং রমের স্পিডটা এখানে দেখা যাচ্ছে, যা বেশ ডিসেন্ট। তবে আমার এক্সপেকটেশন হচ্ছে যে এই বাজেট রেঞ্জেও UFS 3.0টা অ্যাভেলেবল করে ফেলা। এবার যদি স্ন্যাপড্রাগন 7 এর Gen 3 এর সাথে এটার বেঞ্চমার্ককে একটু কম্পেয়ার করি, দেখতে পাবো যে গ্যাপটা কিন্তু বিশাল না। ফলে এখানে একটা ব্যালেন্সড প্রাইস টু পারফরম্যান্স রেশিও পাওয়া যাচ্ছে। কেননা এই প্রসেসরটা কিন্তু ভালো গেমসও খেলতে জানে। তো প্রথমেই পাবজিটা এই ফোনে ট্রাই করেছি এবং পাবজিতে এই ফোনটা স্মুথ গ্রাফিক্সে 60 FPS আউটপুট দিতে পারে এবং HDR গ্রাফিক্সে 45 FPS, যা খারাপ না আসলে। তো গেমসটা খেলে যা বুঝলাম যে স্মুথ গ্রাফিক্সে 60 FPS অপশনেই কেবলমাত্র বেস্ট একটা পারফরমেন্স দিতে পারতেছে। যদিও HDR অপশন আছে ঠিকই, তবে HDR গ্রাফিক্সটা অত বেশি চমৎকার না আর সামটাইমস স্টাটারিং দেয়। সো সেই হিসাবে একটা স্মুথ এবং ফ্লুয়েন্ট এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য আপনার হাতে কিন্তু গেম অপশন আছে এবং সেটা কিন্তু ভালো মতো দিতে পারতেছে। সো যারা পাবজি খেলার কথা চিন্তা করতেছেন তারা কিন্তু এই প্রসেসরে খেলতে পারবেন, ডোন্ট ওয়ারি। তারপর এটাতে কারেক্স স্ট্রিটটা খেলেছি এই গ্রাফিক্স সেটিংসে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আমারই ভালো গ্রাফিক্স সেটিংস না, তবে এই গ্রাফিক্স সেটিংসে আমি যেটা দেখলাম যে এই গেমটা মোটামুটি স্টেবল 30 FPS এর মতো পাওয়া যায়। আই মিন এই গেমসটা যখন বেস্ট এফপিএসটা দিতে পারতেছে তখন অ্যারাউন্ড 45 টু 47 FPS দেয়, আর যখন মোটামুটি এফপিএস ড্রপ করে তখন কমতে কমতে 30, 28, 30 এর মধ্যে চলে আসে। সো ওভারঅল অ্যাভারেজের হিসাব করলে দেখা যায় যে 30 FPS এ এটাতে খেলা গেছে, যা আসলে খুবই ইমপ্রেসিভ একটা বিষয়। তারপর এটাতে ওয়ার থান্ডার খেলেছি এবং বাই ডিফল্ট এটা দেখলাম যে হাই গ্রাফিক সেটিংস রেকমেন্ড করে, জাস্ট 30 FPS দেওয়া থাকে, আমি 60 FPS করে নিছি। তো এটাতে আপনারা যে শিপ ব্যাটেল বা এয়ার ব্যাটেল এগুলা একদম পারফেক্টলি স্মুথ খেলতে পারবেন। জাস্ট ট্যাঙ্ক ব্যাটেলে গেলে দেখলাম যে এফপিএসটা একটু ফ্লাকচুয়েট করে, যদিও এই গ্রাফিক সেটিংসও প্রায় 60 FPS এর মতো দিতে পারে, যেটা দেখে আমি আসলে একটু টাসিয়ে খাইছি। আর ব্যাটারি ব্যাকআপটা স্যাটিসফাইং লেভেলের। এটাতে আমি ব্যাকগ্রাউন্ড ব্যাটারি ড্রেনিং ইস্যু দেখতে পাই নাই। সো ফোনটাতে যদি হেভি কাজকাম না করেন এবং সিম ডাটা ব্যবহার না করে ওয়াইফাইতে থাকার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এক ফুল চার্জে প্রায় 2 দিনের মতো এটাকে ব্যবহার করতে পারছেন। আর এটার যে চার্জিং স্পিডটা, এই ফোনের বক্সের ভেতরে 35 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমি দেখলাম যে প্রতি মিনিটে 1% করে বাড়ে এবং এটাকে আমি যতটুকু মেপেছি 95 মিনিটে 90% পর্যন্ত চার্জ হয়েছে। আর ইউআইটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই, হাইপারওয়েজ দিন দিন সুন্দর করতেছে। আরো ভালো করার দরকার আছে, তবে এই চাইনিজ ইউআই এর ভেতরে আমি বিভিন্ন ফাংশনসে ইন্টারঅ্যাকশন করার সময় বিভিন্ন চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং চাইনিজ অ্যাডস এরও দেখা পাইছি, যেটা আমাকে আসলে কিছুটা বিরক্ত করেছে। এবং বাজারে আরো যে সকল ব্র্যান্ডরা আছে চাইনিজ রম অফার করতেছে, তাদের সাথে কম্পেয়ার করলে আমি বলবো যে এই Xiaomi চাইনিজ রমগুলো ব্যবহার করা আমার কাছে তুলনামূলক কঠিন মনে হয়েছে। তবে যদি আপনার ধৈর্য থাকে তাহলে এটাকেও আপনি ব্যবহার করতে পারবেন এবং মোটামুটি সহজে দিন চালিয়ে নিতে পারবেন। আর বাই দ্য ওয়ে ফোনটাতে কিন্তু অ্যাজ ইউজুয়াল গুগল সার্ভিস পাবেন, যেটা আপনাকে ইনেবল করে চালানো লাগবে। তো এবার চলে আসি ক্যামেরায়। ফোনের পেছনে কি ক্যামেরা দেওয়া আছে সেটা তো শুরুতেই শুনলেন যে সনির LYT600 ক্যামেরা, মেইন ক্যামেরা আর কি। আর সাথে যে ক্যামেরাটা আছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সামনের দিকে আছে 20 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা OmniVision-এর OP20B সেন্সর। তো চলুন আমরা আলোচনা শুরু করি পিক্সেল স্যাম্পলগুলো দেখার মাধ্যমে। তো প্রথমে আপনাদেরকে এর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং মেইন ক্যামেরাকে সাইড বাই সাইড দেখাতে চাই। এখানে আপনারা খেয়াল করবেন যে কালারের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। যদিও আলট্রা ওয়াইডটা কিন্তু ভালোই ওয়াইড ছবি দিতে পারছে, তবে আলো কমে আসলে কিন্তু ডিটেলস কমা শুরু হয়ে যায়। তারপর এই ক্যামেরায় 1x এবং 2x এর ছবি তুলেছি, বিকজ এটা 2xটা লসলেস ডিজিটাল জুম, ফলে ডিটেলসটা কিন্তু প্রিজার্ভ থাকে। কিন্তু এখানে আপনারা খেয়াল করবেন যে কালারের একটা ডিফারেন্স আছে, যেটা আমি মোটেও এক্সপেকটেশনে রাখি নাই। অন্তত এইখানে কালারটা সিমিলার থাকা উচিত ছিল। আর একটা ছোট সমস্যা পাইছি, সেটা হচ্ছে যে ছবিতে ট্যাপ করে এক্সপোজারটা অ্যাডজাস্ট করে ছবি তুললে ছবিটা প্রসেসিং এর পর খুবই বাজে দেখায় এবং ক্যামেরারে কোনো প্রকার ডিস্টার্ব না করলে ও নিজে নিজে ভালো ছবি দিতে পারে। তো এমনিতে এটার মেইন ক্যামেরাটা ডে লাইটে বেস্ট পারফরমেন্সটা দিতে পারে স্বাভাবিকভাবেই। আর আমার অভিজ্ঞতায় এই সেন্সরটা বেশ ভালো হাই ডাইনামিক রেঞ্জ দিতে পারে, কিন্তু Xiaomi এই ক্যামেরাটাকে ভালোভাবে কালার অপটিমাইজ করতে পারে নাই। কালারটা আমার মতে আরেকটু রিয়েলিস্টিক করতে হবে। এখানে আমি ছবিগুলোতে দেখতে পাচ্ছি একটু বেশি স্যাচুরেটেড কালার দিতেছে। আর একই সাথে এর প্রাইমারি ক্যামেরা দিয়ে আমি অবজেক্টের ক্লোজে গিয়ে ছবি তুলেছি বেশ অনেকগুলো। এখান থেকে আপনারা দুইটা জিনিস উপলব্ধি করবেন। একটা হচ্ছে যে এই ক্যামেরাটা কতটুকু ভালো ডিটেলস ধরতে পারতেছে। স্পেশালি বলতে হয় যে এখানে আমি বেশ কিছু ডিফিকাল্ট সিনারিওতে ছবি তুলেছি এবং সেখানে এই ক্যামেরাটা আমাকে মোটেও হতাশ করে নাই। বেশ শক্তভাবে ডিটেলস তুলে আনতে পারছে এবং কিছু ক্ষেত্রে ওভার স্যাচুরেটেড কালারটা ভালো লাগতেছিল এই ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে ডেপথ অফ ফিল্ডের যে বিষয়টা, সেটা আপনারা এখন দেখতে পারবেন চাক্ষুষ। ফলে এটা দিয়ে আসলে অবজেক্টের ক্লোজ থেকে ছবি তুলে একটু মজাই লাগতেছিল।
তো এরপর যখন লো লাইটে আসবেন তখনই দেখবেন যে এই ক্যামেরাটা কিছুটা মিডিয়াকর পারফর্ম করে। যদিও এক্সট্রিম লো লাইটে আমি খেয়াল করেছি যে ব্ল্যাক এরিয়াতে বা ডার্ক এরিয়াতে নয়েজ এবং গ্রেইনের পরিমাণটা কম। ওভারঅল আমি বলব লো লাইটে ডিসেন্ট ক্যামেরা আরকি। তাছাড়াও খেয়াল করলাম এই ক্যামেরাটা কিন্তু অ্যানিমেল বা পশু-পাখির পোর্ট্রেট তুলতে পারে। তবে একটা বিষয় আমাকে বেশ হতাশ করেছে সেটা হচ্ছে যে পোর্ট্রেট ছবিতে HDR-টা ব্যালেন্স হয় না। ফলে সামটাইমস ব্যাকগ্রাউন্ড ওভার এক্সপোজড হয়ে যায়, যা দেখতে খুবই খারাপ লাগে। আর তাছাড়া ছবিতে ব্যাকগ্রাউন্ডে যে ব্লারের পরিমাণটা এটা এই ক্যামেরা নিজেই ডিসাইড করে কখন বেশি দিবে, কখন কম দিবে। আর তাছাড়া অবজেক্ট সেপারেশন মোটামুটি ওকে। আমার মনে হয় Xiaomiকে পোর্ট্রেটে আরেকটু নজর দিতে হবে। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে কিছুটা মিক্সড রেজাল্ট দিয়েছে। লাইক সামটাইমস ভালো রেজাল্ট পাচ্ছি, আবার খারাপ রেজাল্টও পাচ্ছিলাম। স্পেশালি বলতে হচ্ছে ফ্রন্ট পোর্ট্রেটে অ্যাজ ইউজুয়াল ব্যাক ক্যামেরার মতো HDR-টা এপ্লাই হয় না। যদিও অবজেক্ট সেপারেশনটা বেশ ভালোই ছিল বলতে হয়। আর প্রায় সব ছবিতেই দেখতে পাচ্ছিলাম যে ফেসটারে একটু সাদা করে দিতেছে, একটু স্মুথ করে দিতেছে সেটিংসে এই ধরনের জিনিসগুলো অফ থাকার পরও। তো ওভারঅল আমি বলব যে ডিসেন্ট ফ্রন্ট ক্যামেরা। তো ভিডিও রেকর্ডিং এ আপনারা এই ফোনটাতে 4K 30 FPS এ রেকর্ড করতে পারবেন এবং আমি রেকর্ড করার সময় খেয়াল করে দেখেছি যে অবজেক্টটা খুব সুন্দরভাবে এটা ফোকাসিং করতে পারতেছে। আর তাছাড়া এটাতে OIS প্লাস AIS দুটোই থাকার কারণে খুব সুন্দর স্টেবিলাইজড ভিডিও নিতে পারবেন 4K তেই। যদিও ভিডিওটা জুম করলে আহামরি ভালো ডিটেইলস পাওয়া যায় না। তবে যাই হোক ভিডিও রেকর্ডিং অবস্থায় ফোকাসিং নিয়ে আমি সমস্যায় পড়ি নাই। এটা একটা ভালো বিষয়। ভিডিও ফুটেজও স্মুথ ছিল। ফলে হাত দিয়েই সুন্দর প্যান শট নেওয়া যাইতেছিল। এটাও ভাল লাগলো। স্পেশালি এই ধরনের কিছু ট্রিকি সিচুয়েশন এ আসলে দেখবেন যে এই ক্যামেরাটা এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে খুবই স্ট্রাগল করতেছে। এক্ষেত্রে দেখা গেছে যে ট্যাপ করে নিজে এক্সপোজারটা ব্যালেন্স করে নিলে তখন সুন্দর ভিডিও আসতেছিল। আর মেইন ক্যামেরাটা লো লাইটে আমি খেয়াল করলাম মোটামুটি ডিসেন্ট ভিডিও রেজাল্ট দিতে পারতেছে। আর তাছাড়া এটার যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেখানেও ভিডিও রেকর্ড করা যায়। তবে সেটা 1080p অনলি। আর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে শুধুমাত্র দিনের বেলাতেই বেস্ট রেজাল্ট পাবেন। তো এটা হচ্ছে মেইন ক্যামেরার লেন্স ফ্লেয়ারের অবস্থা। আর এইটা হইতেছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার লেন্স ফ্লেয়ারের অবস্থা। আর সর্বোপরি আপনারা ফ্রন্ট ক্যামেরায় 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে যে সেটা হচ্ছে কালারের একটু অভাব আছে। আর তাছাড়া এই ক্যামেরাটা আসলে মূলত ফেসটারই এক্সপোজ করে রাখে। আর যেহেতু ভিডিওতে স্টেবিলাইজেশন আছে সো আপনারা আশা করা যায় সুন্দর ব্লগ ভিডিও নিতে পারবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো এই স্মার্টফোনটা আনঅফিশিয়াল মার্কেটে সম্ভবত 30,000 টাকার আশেপাশে বিলং করতেছে। আর এটার যে প্রো প্লাস ভেরিয়েন্ট এটা আরো এক্সট্রা 10,000 টাকা বেশি। সো আপনারা যারা হয়তোবা অনেকে প্রো প্লাস কেনার জন্যই নিয়ত করছিলেন কিন্তু এখন দেখতেছেন বাজেটে কুলাইতেছে না, তারা নির্দ্বিধায় এই স্মার্টফোনটা চলে আসতে পারেন। কেননা আমার কাছে যেটা মনে হয় যে এই স্মার্টফোনটাতেই প্রাপ্তির সংখ্যাটাই বেশি। আর তাছাড়াও ফোনটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। সো আপনারা যারা চাইনিজ রোমের প্যারা নিতে পারবেন বা ধৈর্য আছে বলে মনে করেন তারা এটা নিতে পারেন অথবা গ্লোবাল ভেরিয়েন্টের জন্য ওয়েট করতে পারেন। কেননা ফোনটা রেকমেন্ড করা গেল। ধন্যবাদ টেক এন্ড টক বিটিকে আজকে এই রিভিউ নোটিতে সহায়তা করার জন্য। আপনারা এই Redmi Note 14 লাইনআপের সবগুলো স্মার্টফোন কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন। অথেন্টিক এবং রিলায়েবল স্মার্টফোনের এক্সপেরিয়েন্স পেতে হলে আপনাদেরকে অবশ্যই টেক এন্ড টক বিটিতে ভিজিট করতে হবে। তাতে সব লোকেশন, ফোন নাম্বার, ঠিকানা সবকিছু দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। গো চেক দেম আউট।